আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সকলে ভালো আছো। আজকে আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সকলে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্টস করে জানাও। সকলে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাবো। ওকে, আশা করি সকলে ভালো আছো। কমেন্টস করেছো অনেকেই। সকলের সালাম উত্তর একেবারে নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম। শিমুল আছো, রিয়া আছো, মিম আছো, তারপরে শিমুল বলছো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আয়েশা, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা, ওকে শুনতে পাচ্ছ। সো আজকে এই এই অধ্যায়টা কিন্তু আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। প্রাণী শ্রেণী বিন্যাসের ভিত্তি অধ্যায়টা শেষ করে দেবো। এই একটা পরিকল্পনা নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তো কি কি পড়বো সেটা নিয়ে একটু কথা বলি। তো শুরু যাই, হ্যাঁ, ডিরেক্ট শুরু করে দিচ্ছি ক্লাস। ওকে। তো ওকে, আজকে হলো কিছু ডিসক্রিট মিলে এলোমেলো কিছু সংজ্ঞা আছে, সেগুলো শিখবো। আর এর বাইরে যেগুলি ইম্পর্টেন্ট কিছু বিষয় থাকবে সেগুলো আমরা শিখবো আর কি ইনশাল্লাহ। তো তো প্রথমে যেটা শিখবো যে পুষ্টি পদ্ধতির উপর ভিত্তি করে, মানে পুষ্টি কেমন পুষ্টি নেয় তার উপর ভিত্তি করে প্রাণীদেরকে কি কি দলে ভাগ করা যায়। পুষ্টি পদ্ধতির উপর ভিত্তি করে ও পুষ্টি পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে আবার কিভাবে ভাগ করা যায় সেটা নিয়ে কোনো কথা বলবো। আচ্ছা, যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা। পুষ্টি পদ্ধতির উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস। সো প্রথমে যেটা নিয়ে কথা বলবো যে কেমন ধরনের পুষ্টি পদ্ধতি হতে পারে আর কি। ধরো প্রথমে আমরা লিখবো যে অটোট্রফিক নিয়ে আমরা কথা বলবো। অটোট্রফিক, অটো এই ধরনের পুষ্টি নিয়ে আমরা কথা বলবো, অটোট্রফিক। হ্যাঁ, অটোট্রফিক। সো এখানে আগে একটা জিনিসের মিনিং শিখে রাখতে হবে যে অটো মানে হলো নিজে নিজে স্বয়ংক্রিয়, আর ট্রফিক বলতে এখানে খাদ্য বস্তুকে মিন করছে, খাদ্য মানে খাবারকে মিন করা হয়েছে, ফুডকে মিন করা হয়েছে। তার মানে যারা নিজে নিজেই খাবার তৈরি করতে পারে তারা হলো কি অটোট্রফিক। হ্যাঁ, যারা নিজে নিজে খাবার তৈরি করতে পারবে তারা হবে কি অটোট্রফিক। ওকে, যারা নিজে নিজে খাবার তৈরি করতে পারে তারা হবে কি অটোট্রফিক। আশা করতেছি সকলে শুনতে পাচ্ছ। আজকে মঞ্চে স্ক্রিন একটু বেশি নাচানাচি করছে। গত দিনের তুলনায়। ये हुआ, फोकस कहाँ गया? তোমরা কি দেখতে পাচ্ছ ঠিক মতে?
তো এখন আমরা যেগুলি শিখবো আজকে সেগুলো বেসিক্যালি কেমন মানে আহ, ও, সংজ্ঞার জন্য কিন্তু বেশি ইম্পর্টেন্ট মানে এক এক মার্কের যে উত্তরগুলো থাকে সেই টাইপের আর কি। ধরো এক মার্কের যে অ্যান্সার যেগুলো থাকবে। সো আর যদিও তোমাদের এক মার্কের উত্তর সরাসরি আগের মতো এরকম থাকবে না যে 10টি এক মার্কের প্রশ্নের উত্তর করতে হবে, এভাবে কিন্তু থাকবে না। কিন্তু ধরো যে একটা প্রশ্নেরই থাকে না, ধরো যে তোমাদের তো এরকম এরকম প্রশ্ন থাকবে, ধরো একের ক, খ, ঠিক আছে, গ, এমনকি ঘও থাকতে পারে, ইটস ডিপেন্ড। অথবা একের ক খ গ খ না থাকে, এক নম্বরই দিয়ে বললো যে অটোট্রপিক ফ্রি, তারপরে গেল যে তারপরে অংশটা বর্ণনা করতে বললো আর কি। সেই ধরনের প্রশ্ন থাকতে পারে। তো সেই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা কি হবে যে এক মার্কের কিন্তু প্রশ্ন থাকবে আর কি, সেটা মাথায় রাখবে আর কি। ঠিক আছে। ওকে, সো আমরা শিখবো যে অটোট্রপিক। অটোট্রপিক কারা? সো অটোট্রপিক হলো তারাই যারা নিজেরাই নিজেদের খাদ্য কি করতে পারে, তৈরি করতে পারে, তাদেরকে আমরা বলবো কি অটোট্রফিক। যারা নিজেরাই নিজেদের কি করবে, খাদ্য তৈরি করতে পারে, তাদেরকে আমরা কি বলবো, অটোট্রফিক বলবো আর কি। ওকে, সো সিম্পল কথা, যে সকল প্রাণী নিজেই নিজের খাদ্য তৈরি করতে পারবে তাদেরকে আমরা কি বলবো, অটোট্রপিক। সো তোমাদের যেটা সংজ্ঞা শিখতে হবে যে অটোট্রপিক কাকে বলা হয় আর অটোট্রপিকের হলো এক্সাম্পল। সো এক্সাম্পলটা দেখে নাও। অটোট্রপিকের এক্সাম্পল ইউগ্লেনা। ইউগ্লেনা হলো কি অটোট্রপিকের এক্সাম্পল। ওকে, একটা শিখলেও হবে। আবার যদি মনে করো যে না আরো শিখবো, যেমন ভল বক্সকেও দিতে পারো। ভল বক্স, ইউগ্লিনা, ভল বক্স, এগুলো হলো কি অটোট্রপিকের উদাহরণ আর কি। ওকে, ইউগ্লিনা এবং ভল বক্স এরা হলো কি অটোট্রপিকের উদাহরণ। তো এরা কি করে, এরা কিন্তু সালোক সংশ্লেষণের পদ্ধতিতে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আর কি। তো দ্যাটস ওয়াই সেই সকল এদেরকে আমরা বলছি কি অটোট্রপিক। যদিও কিন্তু দেখো এরা ইউগ্লেনা ভল বক্স এরা কিন্তু প্রাণী, স্টিল নাও তারা কিন্তু তাদের অটোট্রপিক ক্ষমতাটা আছে। তারা কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে তারা কি করতে পারে, খাদ্য তৈরি করতে পারে। সো এটা কিন্তু একটা বিশেষ গুণ। আচ্ছা, প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু সালোক সংশ্লেষণ হচ্ছে, এটা স্পেশাল কিন্তু নিঃসন্দেহে আর কি। ওকে, এটা একটু ব্যতিক্রম ধরনের পড়া আর কি, একদমই ব্যতিক্রম। ওকে, প্রশ্ন করেছো স্যার সাউন্ড মেবি একটু আস্তে শুনতে হয়। আচ্ছা ঠিক আছে, একটু জোরে বললে শুনতে পারবো। হ্যাঁ, এখন আশা করি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। তো যাই হোক, শিমুল বলেছে স্যার ইগলেনের মধ্যে তো উদ্ভিদ এবং প্রাণী উভয় বৈশিষ্ট্য বিদ্যমান, কিন্তু ভলভক্সের মধ্যেও কি বৈশিষ্ট্য আছে স্যার একটু বলবেন? তো আসলে উদ্ভিদ প্রাণীর কথা মূল কথা না, এখানে হলো যে তাদের এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে তারা হলো যে ফটোসিনথেসিস করতে পারে, ওই ধরনের পিগমেন্ট ওদের আছে। আসলে বেসিক্যালি উদ্ভিদের মতো যেরকম বৈশিষ্ট্য থাকা দরকার ঠিক সেরকম না, কিন্তু অনেক অনেক প্রাণী দেখা দিকে থাকে ফটোসিনথেটিক কিছু পিগমেন্ট থাকে বর্ণকণিকা তাদের গায়ে থাকে, সেক্ষেত্রে কি অনেকে এটা করতে পারে আর কি। তো এটা ব্যতিক্রম, সম্পূর্ণ নিয়মের ব্যতিক্রম। এর মানে এরা উদ্ভিদ সেটা একদম বলা যাবে না আর কি, বললে তো তাদেরকে উদ্ভিদই বলে দিতে আর কি। হ্যাঁ, সেরকম না কিন্তু, আশা করি বুঝতে পারছো আর কি। আর কোনো সমস্যা আছে কিনা? ওকে, আশা করি শুনতে পাচ্ছ ক্লিয়ারলি, কিন্তু আজকে স্ক্রিন একটু আপ ডাউন করছে। তো যাই হোক, বেশি নড়াচড়া না করি তাহলে স্ক্রিন বেশি আপ ডাউন করবে না, নড়াচড়া করলেই তখন স্ক্রিন আপ ডাউন করে। যাই হোক, তো এই হলো তাহলে আমরা শিখলাম হলো যে অটোট্রফিক কি সেটা শিখে গেলাম, এবং অটোট্রফিকের এক্সাম্পল কি। তোমাদের কিন্তু এটাই মাথায় রাখতে হবে যে অটোট্রফিক হলো কি, যে সকল প্রাণী নিজেই নিজের খাদ্য তৈরি করতে পারে তারা হলো কি অটোট্রফিক। হ্যাঁ, আর অটোট্রফিকের ক্ষেত্রে কি হচ্ছে যে এক্সাম্পল কি হবে, তাদের এক্সাম্পল হলে ইগলেনো হতে পারে অথবা ভলভক্স হতে পারে, সেটা ভালো করে মাথায় রাখবে। এবার আসো, পরের অংশ আমরা চলে যাচ্ছি। আচ্ছা, তো সে হেটারোট্রফিক কারা? হেটারোট্রফিক, হেটারোট্রফিক, হেটারোট্রফিক। হ্যাঁ, হেটারোট্রফিক নামের কথা বলি। আচ্ছা, এটা লাইট একটা, হেটারোট্রফিক যারা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো হেটারোট্রফিক কারা, যারা নিজে নিজে খাদ্য তৈরি করতে পারবে না। দ্যাটস মিন তাদের কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, দ্যাটস মিন তারা কি করতে পারে না, নিজে নিজেরা খাদ্য তৈরি করতে পারে না। তো তাদেরকে আমরা কি বলবো, হেটারোট্রফিক বলবো আর কি। হ্যাঁ, সো তারা খাদ্য তৈরি করতে পারে না, খাদ্য তৈরি করতে
খাদ্য তৈরি করতে পারে না। সো তারা খাদ্য তৈরি করতে পারে না, এই জন্য তারা কি হচ্ছে হেটারোট্রপিক। কেন করতে পারে না? তাদের দেহে কি নেই? ক্লোরোপ্লাস্ট নেই। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট তাদের বিদ্যমান নেই। সো তাদের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান না থাকার কারণে তারা খাদ্য তৈরি করতে পারে না। সো দ্যাটস ওয়াই তারা হলো কি হেটারোট্রপিক আর কি। হ্যাঁ, সো হেটারোট্রপিকের মধ্যে কিন্তু আবার ভিন্নতা আছে, যে তারা আবার একাধিক ভাগে হতে পারে হেটারোট্রপিক আর কি। সো এক হলো যে আমরা স্যাপ্রোজোইক, হেটারোট্রপিকের এক স্যাপ্রোজোইক। হ্যাঁ, স্যাপ্রোজোইক স্যাপ্রোজোইক হেটারোট্রপিকের মধ্যে প্রথম ধরনের টাইপ হলো স্যাপ্রোজোইক। তাহলে হেটারোট্রপিক কারা? যারা নিজে নিজের খাদ্য তৈরি করতে পারে না, তারা হলো কি হেটারোট্রপিক। হেটারোট্রপিকের মধ্যে এক্সাম্পল কারা হলো কি, এক্সাম্পল না, যে টাইপস আছে তার মধ্যে এক নাম হলো কি স্যাপ্রোজোইক। হ্যাঁ, সো স্যাপ্রোজোইক কারা সেটা একটু নিয়ে আমরা এখন কথা বলবো আর কি। স্যাপ্রোজোইক নিয়ে কথা বলবো। কথা হলো যে স্যাপ্রো বলতে হলো মৃত কোনো জীবকে বা বস্তুকে মিন করবে। মৃত মৃত কোনো জীব, মৃত কোনো জীব। তাহলে মৃতদের উপরে যারা জীবন নির্ভর করে আর কি, মৃতদের খেয়ে যারা জীবন নির্ভর করে তাদেরকে আমরা বলবো কি স্যাপ্রোজোইক আর কি। তার মানে স্যাপ্রোজোইক কারা? যারা মৃতদেহের উপরে তারা গ্রো করতে পারে, বৃদ্ধি পেতে পারে যে সকল প্রাণী, তাদেরকে আমরা বলবো কি স্যাপ্রোজোইক আর কি। ওকে, সো স্যাপ্রোজোইকের মধ্যে একটা উদাহরণ আছে কিন্তু, এক্সাম্পল ইউগ্লেনা। সো ইউগ্লেনা কিন্তু সবাইকেই কাজ করে যাচ্ছে আর কি, একটু ব্যতিক্রম ধরনের আর কি। ইউগ্লেনা কেমন টাইপের? স্যাপ্রোজোইক। ইউগ্লেনা কেমন? স্যাপ্রোজোইক। এগুলো কিন্তু পরীক্ষা আসে, মাথায় রেখো। স্যাপ্রোজোইক কারা, তারপরে হ্যাঁ অটোট্রফিক কারা, হেটারোট্রফিক কারা। সো প্রথমে কিন্তু পুরো জিনিসটাকে আমরা কিন্তু তিন ভাগে ভাগ করতে পারি, যেমন অটোট্রফিক, তারপরে হলো হেটারোট্রফিক, আর তিন হলো কি মিক্সোট্রফিক। হ্যাঁ, মিক্সোট্রফিক। সো তিনটাকে একবার যদি বলি, যে অটোট্রফিক কারা? যারা নিজেরাই নিজের খাদ্য তৈরি করতে পারতেছে তারা হলো অটোট্রফিক। যারা নিজেরা নিজের খাদ্য তৈরি করতে পারে না তারা হলো কি হেটারোট্রফিক। আর মিক্সোট্রফিক কারা? যারা আহ, মানে অনেক ধরনের প্রক্রিয়া তারা লিড করতে পারে আর কি, একাধিক প্রক্রিয়া তারা খাদ্য তৈরি করতে পারে আর কি, অন্যের উপরে ডিপেন্ড করে থাকতে পারে, আবার নিজের নিজের খাদ্য তৈরি করতে পারে, তারা হলো কি মিক্সোট্রফিক হবে আর কি। সো এরকম একটা ব্যাপার। তো তার মধ্যে আমরা বলছি যে যেটা হিটারোট্রপিক, এই হিটারোট্রপিককে আমরা কয়ভাবে ভাগ করছি? তাদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক হলো কি স্যাপ্রোজোইক, আবার কি স্যাপ্রোজোইক এক। ওকে, স্যাপ্রোজোইকের উদাহরণ হলো কি ইউগ্লেনা। স্যাপ্রোজোইক কারা? যারা মৃত বস্তুকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে, তারা হলো কি স্যাপ্রোজোইক। আচ্ছা, এটা হলো দুই নাম্বার। দুই নাম্বার হলো হলোজোইক। হলোজোইক। দুই নাম্বার কি হলোজোইক। সো হলোজোইক কারা? যারা মোটামুটি মানে সম্পূর্ণরূপে মানে তারা কোনোভাবেই কিন্তু মানে ইয়ে না, সম্পূর্ণরূপে তারা অন্যের উপর নির্ভরশীল আর কি, সরাসরি অন্য প্রাণী তারা খেয়ে তারা বা বেঁচে থাকে, তাদেরকে আমরা কি বলবো? হলোজোইক বলবো। একদম টোটালি অন্য কোনো জীবকে তারা খেয়ে বেঁচে থাকে, তাদেরকে আমরা কি বলবো? হলোজোইক। টোটালি অন্য জীবকে খেয়ে যারা বাঁচে তাদেরকে আমরা কি বলবো? হলোজোইক। তোমরা বুঝতে পারতেছো কিনা? ওকে, ঠিক আছে। টোটালি মানে অন্য জীবকে তারা খাবে, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, এই ধরনের জীবকে যখন তারা খাবে তখন তাকে আমরা কি বলবো? হলোজোইক বলবো আর কি। ওকে, ওকে। তো এবার আসো, এটা গেল আর কি। তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে স্যাপ্রোজোইক গেল, হলোজোইক গেল। আমরা বলছি হেটারোজোইক আবার দুই রকম হয়, এটা হলো স্যাপ্রোজোইক, এটা হলো কি হলোজোইক। হলোজোইক এখানে শেষ হয়নি। তো তার মানে খাদ্যের জন্য তারা সম্পূর্ণরূপে অন্য জীবের উপর ডিপেন্ড করবে না, অন্য জীবকে খেয়ে যারা বাঁচবে তারা হলো কি হলোজোইক। সো হলোজোইকের আপনার তো অনেক ধরন হয়, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা একটু টাচ দিয়ে রাখি আর কি। হলোজোইক, হলোজোইক, হলোজের মধ্যে হতে পারে কি শাকাশি হতে পারে, যেটাকে বলে হার্বিভোরাস। হার্বিভোরাস। ওকে, শাকাশি বা হার্বিভোরাস, আশা করি বুঝতে পারতেছো। শাকাশি বা হার্বিভোরাস, হার্বিভোরাস। হ্যাঁ, হার্বি হার্বিভোরাস, হার্বিভোরাস। হ্যাঁ, বি হবে হার্বিভোরাস। তাহলে শাকাশি বা হার্বিভোরাস, তার যে সকল প্রাণী ডিরেক্ট হলো তারা
আহ, ঘাস তৃণলতা এগুলো খেয়ে যারা বসবাস করে আর কি, বেঁচে থাকে, তারা হলো কি হার্বিভোরাস। 2 নম্বর আসো, কার্নিভোরাস বা মাংসাশী। মাংসাশী বা ইংলিশে বলে কার্নিভোরাস। কার্নিভোরাস, মাথায় রাখবা হার্বিভোরাস শব্দটা কিন্তু ডিরেক্টলি অনেক সময় আসে। হার্বিভোরাস প্রাণী কারা? যারা হলো তৃণলতা খেয়ে বেঁচে থাকে তারা হলো কি হার্বিভোরাস। যারা মাংস খেয়ে বেঁচে থাকে তারা বলে কি কার্নিভোরাস। এবং আরেকটি আছে 3 নম্বর, তুমি অনেকে জানো, সর্বভুক বা অমনিভোরাস। সর্বভুক বা অমনিভোরাস। সো এই 3 ধরনের হতে পারে কিন্তু। এগুলো মূলত আরো অনেক ধরনের হতে পারে, যেমন পরজীবী হতে পারে, পরজীবী টাইপের হতে পারে, সেটা হতে পারে। ওকে, এগুলো হতে পারে। সো যাই হোক, সো সবগুলো মাথা না রাখলেও চলবে আর কি। তো এগুলো একটু স্কিম থ্রুলি মনে রাখলেই হবে আর কি। সো আমরা যদি একটু রিপিট করি আর কি, যদি পিছন থেকে আসি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা পুষ্টি পদ্ধতির উপর ভিত্তি করে আমরা 3 ধরনের জীব পেয়ে থাকি, অর্থাৎ প্রাণী পেয়ে থাকি। একটা হলো অটোট্রপিক, 2 হলো হেটাট্রপিক, আর 3 হলো কি মেক্সোট্রপিক। সো অটোট্রপিক কারা? যারা নিজেদের খাদ্য তৈরি করতে পারে, তাদেরকে আমরা বলতেছি অটোট্রপিক। আর অটোট্রপিকের উদাহরণ আমরা কি বললাম? ইগলোনা, ভলভক্স, এরা হলো কি অটোট্রপিক। ওকে, 2 নম্বর আমরা বললাম কি যে হেটারোট্রপিক, যারা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না, তারা হলো কি হেটারোট্রপিক। হেটারোট্রপিক আবার কয় রকম শিখলাম? 2 রকম শিখলাম। কি কি সেটা? 1 নম্বর আমরা শিখলাম যে 1 নম্বর শিখলাম হলো স্যাফ্রোজোয়িক। কি বললাম? স্যাফ্রোজোয়িক, যারা মৃত বস্তুর উপরে জীবন ধারণ করে, মিশ্রী বস্তু খেয়ে বা খায় না, ঠিক শোষণ করে আর কি, শোষণ তার থেকে পুষ্টি নিয়ে যারা জীবন ধারণ করে আর কি, তারা হলো কি স্যাপ্রোজোয়িক। উদাহরণ আমরা কি পড়ছি? ইগ্লেনা। এবার সে হলোজোয়িক, যারা হলো আম, মানে খাদ্যের জন্য সম্পূর্ণ অন্য জীবকে ভক্ষণ করে যারা ভেসে থাকে, তারা হলো কি এই হলোজোয়িক। সো হলোজোয়িক গুলো আবার অনেক রকম হয়ে থাকে, যেমন হলো যে হার্বিভোরাস বা শাকাশি। যারা শুধু তৃণ খেয়ে বেঁচে থাকে তারা হলো হার্বিভোরাস বা শাকাশি। আর 2 নম্বর শিখলাম যে যারা হলো মাংসাশী, এদেরকে বলে কার্নিভোরাস। কার্নিভোরাস কারা? তারা যেহেতু মাংস খেয়ে বেঁচে থাকে তারা হলো কি কার্নিভোরাস। আর 3 হলো অমনিভোরাস, যারা সবকিছু খেতে পারে তারা হলো কি অমনিভোরাস। এছাড়াও প্যারাসাইট, প্যারাসাইট একটা ধরন থাকে, আর একটা স্টাইল আছে, সেটা হলো কি প্যারাসাইটিক। প্যারাসাইট, প্যারাসাইট, প্যারাসাইট। সো প্যারাসাইট গুলো আবার, বা প্যারাসাইটকে বলে পরজীবী বলতে পারি আর কি, বাংলায় বলা হলো পরজীবী। পরজীবী, পরজীবী হতে পারে। পরজীবীরা আবার মোটা থেকে দুই দুই ধরনের হতে পারে। এটা হলো অন্তঃপরজীবী, 2 হলো কি বহিঃপরজীবী। বহিঃপরজীবী, এই 2 ধরনের থাকে, অন্তঃপরজীবী আর কি বহিঃপরজীবী। ওকে, সো পরজীবী জিনিসটা কি? যে সকল জীব অন্য জীবের উপর নির্ভর করে, অর্থাৎ অন্য জীবের পুষ্টি শোষণ করে যারা বেঁচে থাকে তারা হলো কি পরজীবী। মানে খাদ্য এবং বাসস্থানের জন্য অন্য জীবের উপর ডিপেন্ড করে আর কি। সো পরজীবী আবার 2 রকম হয়, অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী। সহজেই বুঝে পারতেছে, অন্তঃপরজীবী অর্থাৎ প্রাণীর দেহের ভিতরে যদি বাস করে তাহলে অন্তঃপরজীবী, বা কোনো জীবের দেহের ভিতরে বাস করলে অন্তঃপরজীবী, আর জীবের দেহের বাইরে বাস করলে তখন হলো কি বহিঃপরজীবী। সো এই হলো মোটামুটি আমাদের আহ, এটা নিয়ে আলোচনা করা হয়ে গেল, যে পুষ্টি পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীদের যে দলে ভাগ করা আছে, বিভিন্ন দলে, সেটা নিয়ে আমাদের আলোচনা শেষ হয়ে গেল। ওকে, এখন আমরা মিক্সড টপিক নিয়ে আমরা একটু কথা বলবো, বললেই আমাদের পুরোপুরি শেষ হয়ে যাবে। তো আশা করি সকলে বুঝতে পারতেছো। কোনো কমেন্টস আছে কিনা একটু দেখে নিই। হ্যাঁ, হেটারোটপিকটা তো খাদ্য তৈরি করতে পারবে না। ওরা কি করবে? খাদ্যের জন্য সম্পূর্ণরূপে অন্য জীবের উপর কি আছে নির্ভরশীল আর কি। হেটারোটপিক সবাই আর কি, অন্য আয়সা বলছে আর কি, এটা সম্পূর্ণরূপে অন্য জীবের উপর কি নির্ভরশীল আর কি। ঠিক আছে, তো হেটারোটপিক আবার কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে ভাগ করছে আর কি। এক হলো কি তোমার হলো স্যাপ্রোজোয়িক, আর হলো কি হলোজোয়িক। ঠিক আছে, এই 2টা। এবার শিমুল প্রশ্ন করছে, শিমুল যে স্যার হলোজোয়িক, হলোজোয়িক মধ্যে পরজীবী বা রক্তভোজী হিসেবে কি আমরা
মশা যোগ, গোল কৃমি, ফিতা কৃমির কথা, হ্যাঁ, এই পরজীবীর মাঝখানে এরা পড়ে যাচ্ছে আর কি, হ্যাঁ, পরজীবী। মশাকে আমরা না বলি আর কি, মশা আসলে রক্ত খায় এটা ভিন্ন কারণে আর কি। মশা কিন্তু দেখো পুরুষ মশার জন্য কিন্তু কারোর রক্ত খাওয়ার দরকার হয় না আর কি। তো ওরা কি বেঁচে থাকে না? তো ওরা কি খেয়ে বেঁচে থাকে আর কি? তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। So, শুধুমাত্র স্ত্রী মশা কিন্তু মানে আহ, মানুষের রক্ত বা অন্য প্রাণীর রক্ত তারা শোষণ করে আর কি, খেয়ে থাকে আর কি। তো কিন্তু পুরুষ মশার না খেয়েও কিন্তু বেঁচে থাকতেছে। তো তাহলে পুরুষ মশা কিভাবে বাঁচে? দ্যাটস মিন মশার কিন্তু খাদ্যের জন্য এগুলোর উপর ডিপেন্ড করে না, অর্থাৎ তারা পরজীবী আমরা বলতে পারি না। মশা হলো অন্য ধরনের আর্থ্রোপোডা আর কি। আর্থ্রোপোডা ওরা পরজীবী হতে পারে আর কি, কিন্তু ওরা পরজীবী না। আর আরেকটা প্রশ্ন করেছে যে আহ, আমরা যোগ পরজীবী হতে পারে, যোগ অনেকটা হতে পারে, রক্ত সাকিং করে আর কি। গোল কৃমি, ফিতা কৃমি এগুলো পরজীবী নিঃসন্দেহে, এটা কোনো সন্দেহ নেই। আচ্ছা। আচ্ছা, নসিব বলছে আমরা অন্নবাস, হ্যাঁ নিঃসন্দেহে, নিঃসন্দেহে অমনিভারাস, আমরা সব খেতে পারি আর কি। আচ্ছা, সকলে বলছো বুঝতে পারছো? হুম, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, স্লাইডে লেখা একটু মিস্টেক, কোনটা 2 নম্বর স্লাইড? আচ্ছা, দাঁড়াও দেখতেছি। ও হ্যাঁ, এখানে এখানে পারে না, মুখে মুখে ঠিকই বলছি, কিন্তু হয়তো বা এখানে নাটা লেখা হয় নাই। রোটোবেক খাদ্য তৈরি করতে পারে না, ওকে, খাদ্য তৈরি করে, ভেরি গুড, থ্যাংক ইউ। সো তাহলে এটুকু তো তোমরা বুঝে গেছো। তাহলে আমরা যে পুরো জিনিসটা দেখলাম কি, যে আসলে 3 ধরনের মানে এরা হয়ে থাকে, দলে বিভক্ত হতে পারে। একটা হলো যে অটোটপিক, 2 হলো হেটারোটপিক, আর 3 হলো মিক্সোটপিক। সো অটোটপিক এবং হেটারোটপিক নিয়ে আমাদের আলোচনা হয়ে গেল। এখন আমরা 3 নম্বর কি, মিক্সোট্রপিক নিয়ে আমরা কথা বলবো। মিক্সোট্রপিক, মিক্সোট্রপিক, হ্যাঁ, মিক্সোট্রপিক, বুঝতেই পারছো, এখানে মিক্সার আছে আর কি, এদের নাম আছে মিক্সোট্রপিক আর কি, হ্যাঁ। হ্যাঁ, এখানে মিক্সার আছে, এরা এরা কি করবে জানো, মানে এটা একটু ভিন্ন স্টাইলিশ কিন্তু এরা, হ্যাঁ। মানে যখন পুষ্টি সংগ্রহ করবে, মিশমিশ হয়েছে বলে ওরা দেখা গেলো যে আহ, প্রয়োজনে তারা যখন অন্ধকারের অবস্থা থাকবে আর কি, তখন তারা কি করবে, তখন হলো অন্ধকারে তারা অন্য বস্তুকে তারা খাবে, অন্য জীবকে তারা, জীবকে আহার করবে। কখন করবে এটা? যখন অন্ধকারে থাকবে। অন্ধকার মানে যখন সূর্যের আলো থাকবে না, বাট আবার যখন সূর্যের আলো থাকে, সূর্যের তখন কি, তখন তারা খাদ্য তৈরি করতে পারে, খাদ্য তৈরি করতে পারে। কখন খাদ্য তৈরি করে? যখন সূর্যের আলোতে। তো সূর্যের আলো উপস্থিতি তারা কি করতে পারে, খাদ্য দেবে। তাহলে দেখো, যখন অন্ধকারে থাকলো, যখন সূর্যের আলো নেই, তখন কিন্তু তারা অন্য জীবকে আহার করতে পারতেছে। আম, বা তারা কি করবে, খাদ্য শোষণ করে আর কি, আহার না বলে আমরা এটাকে আমরা শোষণ বলতে পারি, সেটা ভালো আর কি। খাদ্য শোষণ, ডিরেক্টলি খাদ্য শোষণ বলতে পারি। হ্যাঁ, খাদ্য শোষণ। এটাকে অনেকটা আমরা উত্তোলন করে স্যাপ্রোজোয়িক সাথে তুলনা করি, স্যাপ্রোজোয়িক। তো স্যাপ্রোজোয়িক যখন কখন, যখন অন্ধকারে থাকবে তখন তারা স্যাপ্রোজোয়িক হয়ে যাবে, কোন খাদ্য শোষণ করবে আর কি। আর যখন তারা সূর্যের আলো থাকবে তখন তারা কি হবে, সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারবে। তো এই ধরনের যে যে সকল প্রাণী থাকবে তাদেরকে আমরা বলবো মিক্সোট্রপিক বলবো। এর এক্সাম্পল হলো ইউগ্লেনা। মিক্সোট্রপিক উদাহরণ কি, ইউগ্লেনা, এক্সাম্পল ইউগ্লেনা। ইউগ্লেনা কিন্তু দেখছো কত ধরনের ভ্যারাইটিস এর মধ্যে আছে, তো এই জন্য ইউগ্লেনা সবার মাঝখানেই পড়ে যাচ্ছে আর কি, হ্যাঁ, সবার মাঝখানে পড়ে যাচ্ছে। তারা স্যাপ্রোজোয়িক হচ্ছে, আবার অটোট্রপিকে হচ্ছে, কেন হচ্ছে, কারণ হলো যে যে 2 ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে রয়ে গেছে। সো আশা করি সকলে বুঝতে পারছো। নিউক্লিয়ানা বিশেষ করে গ্রেসিলস, এটা একটু বলে দেওয়া হয়েছে এক্সাম্পল, গ্রেসিলস, ইউগ্লেনা, গ্রেসিলস, পুরোটা এটা একদম মুখস্থ রাখবা। যে মিক্সোটপিকের উদাহরণ কি, ইউগ্লেনা, গ্রেসিলস। মিক্সোটপিকের উদাহরণ কি, ইউগ্লেনা, গ্রেসিলস। সকলে একটু কমেন্টস করে জানাও মিক্সোটপিকের উদাহরণ কি, মিক্সোটপিকের উদাহরণ কি, মিক্সোটপিকের উদাহরণ কি, সকলে কমেন্টস করে জানাও। ইউগ্লেনা, গ্রেসিলস।
মিক্সোট্রপিকের উদাহরণ কারা? ইউগ্লেনা গ্রেসিলস। ইউগ্লেনা গ্রেসিলস মিক্সোট্রপিকের উদাহরণ কারা? ইউগ্লেনা গ্রেসিলস। হ্যাঁ, একটু কমেন্টস করে জানাও। এটা একটু লেখার চেয়ে এই কারণে যে তোমাদের একটু লেখাটা থাকার মানে একটু চর্চা থাকলো আর কি, তাহলে ভালো হবে তোমাদের জন্য। এটা মনে থাকবে বল, ইউগ্লেনা গ্রেসিলস এটা হলো মিক্সোট্রপিকের উদাহরণ। ওকে, সো তাহলে সম্পূর্ণ অংশকে যদি আমরা একটা হাইলাইট করি, একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে আমরা কি কি বলতে পারি। প্রথমে হলো যে জীবন পদ্ধতি কেমন হতে পারে, এই কয়েক ধরনের হতে পারে, মানে খাদ্য গ্রহণের উপর ভিত্তি করে বা খাদ্য গৃহীত হয় কিভাবে, জীব কিভাবে খাদ্য নেয় তার উপর আহ, সেটা কয়েক ধরনের হতে পারে। হলো অটোট্রপিক হতে পারে, তারপরে হেটারোট্রপিক হতে পারে, আর তিন হলো কি মিক্সোট্রপিক হতে পারে। সো অটোট্রপিক কারা? যারা নিজে নিজে খাদ্য তৈরি করতে পারে তারা হলো অটোট্রপিক। উদাহরণ আমরা নাকি এক্সাম্পল হিসেবে দিয়েছি। দুই আমরা বলছি কি, যে হেটারোট্রপিক যারা নিজে নিজে খাদ্য তৈরি করতে পারে না তারা হলো হেটারোট্রপিক। হেটারোট্রপিক আবার কয় রকম হয়? হেটারোট্রপিক দুই রকম হয়ে থাকে আর কি। এক নম্বর হলো কি স্যাপ্রোজোইক, আর এক হলো হলোজোইক। স্যাপ্রোজোইক কারা? যারা মৃত কোনো বস্তুর উপরে বেড়ে ওঠে, ওখান থেকে খাদ্য শোষণ করে আস্তে আস্তে বেড়ে ওঠে, তারা হলো কি স্যাপ্রোজোইক। আর যারা হলোজোইক তারা যে কোনো ধরনের খাদ্য খেতে পারে, অথবা তারা শাকাশী হতে পারে, হতে পারে তারা মাংসাশী হতে পারে, হতে পারে তারা সর্বভুক হতে পারে, অথবা হতে পারে তারা পরজীবী হতে পারে। পরজীবী আবার দুই রকম হতে পারে, একটা অন্তঃপরজীবী আবার একটা কি বহিঃপরজীবী, এরকম হতে পারে আর কি। তো এছাড়াও কি আছে? মিক্সোট্রপিক আছে। সো মিক্সোট্রপিকের উদাহরণ কারা বা মিক্সোট্রপিক কারা? যারা হলো অন্ধকার সময় তারা স্যাপ্রোজোইক হয়ে যায়, তার জন্য খাদ্য শোষণ করে আর কি। আর যখন সূর্যের আলো থাকে তখন তারা কি করবে? সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। সো এই ধরনের জীবকে আমরা কি বলবো? স্যাপ্রোজোইক বলবো। প্রাণীকে কি বলবো? সরি, মিক্সোট্রপিক বলবো আর কি। সো এদের উদাহরণ কি? ইউগ্লেনা গ্রেসিলিস গ্রেসিলস ইউগ্লেনা গ্রেসিলস। সো এই হলো মোটামুটি আমাদের এটা নিয়ে কথা। সো কারো কোনো সমস্যা থাকলে কমেন্টস করে জানাতে পারো, আর যদি বুঝতে পারে থাকো তাও কমেন্টস করে জানাও যে স্যার বুঝতে পেরেছি। বুঝতে পারলে কমেন্টস করে জানাও স্যার বুঝতে পারছি। মূল বলছি জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ বলো। সারাদিন দাঁড়িয়ে থাকতে থাকতে একেবারে অবস্থা কাহিল। ফিরদৌসী জান্নাত বলছে জি স্যার বুঝতে পেরেছি। মোস্তারিজ জি স্যার, ওকে ভেরি গুড। আজকে শরীফুল নাই। হ্যাঁ, শরীফুল কই গেছে? আয়শা জি স্যার বুঝতে পারছি, ভেরি গুড। তো খুবই ভালো, তোমরা বুঝতে পারছো আর কি। So, আজকে কিন্তু এই অধ্যায়টা আমরা শেষ করে দেবো, এই প্ল্যান নিয়ে আমি এগোচ্ছি আর কি। তো এখন যেটা শেখাবো সেটা হলো আমরা দুইটা পার্থক্য শেখাবো আমরা। দুইটি পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, এই দুটি পার্থক্য আমরা আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। Okay, তোমাদের শীটও কিন্তু রেডি, এই শীটটা তোমাদের দিয়ে দিতে পারবো, আজকে দিয়ে দিতে পারবো আশা করি। হ্যাঁ, তোমরা এটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা আমি দিয়ে দিতে পারবো। রেডি?
অর্থাৎ একটা করে অধ্যায় শেষ করব, আর একটা করে অধ্যায় শীট তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এগুলো আমরা আলোচনা করে ফেললাম মাত্রই। এখন যেটা শিখব যে পরিমাণযোগ্য ও গণনাযোগ্য বৈশিষ্ট্য কি, পরিমাণযোগ্য ও গণনাযোগ্য বৈশিষ্ট্য কি। হ্যাঁ, সো এইটা কিন্তু মূলত পার্থক্য আকারে আসে। হ্যাঁ, পার্থক্য আকারে আসে পরিমাণযোগ্য ও গণনাযোগ্য বৈশিষ্ট্য কি। ওকে, পরিমাণযোগ্য ও গণনাযোগ্য বৈশিষ্ট্য কি সেটা, এটা মূলত পার্থক্য আকারে আসে। তো যেটা বলছিলাম আর কি, যে এটাকে আবার ইংলিশে বলে কি, এটা হলো মরফোমেট্রিক, যেটা হলো পরিমাণযোগ্য সেটাকে বলে কি মরফোমেট্রিক, মরফোমেট্রিক। আর যেটা গণনাযোগ্য তাকে বলে কি মেরিস্টিক, গণনাযোগ্যকে বলে কি মেরিস্টিক বলা হয় আর কি। ওকে, এটা হলো মরফোমেট্রিক আর এটা হলো কি মেরিস্টিক, মরফোমেট্রিক আর কি মেরিস্টিক। সো মরফোমেট্রিক কারা, যাদেরকে আসলে পরিমাপ করা যায় আর কি, যে প্রাণীর যে কোনো বৈশিষ্ট্য যেটাকে পরিমাপ করা যায়, যেমন দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে, হ্যাঁ, এইগুলো যদি পরিমাপ করা যায় তখন তাকে বলবো কি মরফোমেট্রিক বৈশিষ্ট্য বলবো। আর যখন হলো যে প্রাণীর কোনো বৈশিষ্ট্য যদি আমরা গণনা করতে পারি তখন আমরা কি মেরিস্টিক বৈশিষ্ট্য বলবো। সো আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো, একটা হলো মরফোমেট্রিক বৈশিষ্ট্য, একটা হলো মেরিস্টিক বৈশিষ্ট্য। মরফোমেট্রিক আর কি মেরিস্টিক, মরফোমেট্রিক আর কি মেরিস্টিক, মরফোমেট্রিক আর কি মেরিস্টিক। দেখো, একটা হলো মরফোমেট্রিক, মরফোমেট্রিক, আর হলো কি মেরিস্টিক। মরফোমেট্রিক আর কি মেরিস্টিক। দেখো, সো মরফোমেট্রিক আর কি মেরিস্টিক, এটা হলো পরিমাণযোগ্য আর এটা হলো গণনাযোগ্য আর কি। সো মরফোমেট্রিকে হলে শুধুমাত্র কি করতে পারবো, পরিমাপ করতে পারবো, পরিমাপযোগ্য, পরিমাপ একদম ক্লিয়ারলি বলতে হবে, পরিমাপ, মাপঝোঁক যেটা করব সেটা হলো কি মরফোমেট্রিক। আর গণনা যেটা করব সেটা হলো কি, এটা পরীক্ষা কিন্তু খুবই আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, না ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে মরফোমেট্রিক এবং হলো কি মেরিস্টিক বৈশিষ্ট্য, মরফোমেট্রিক এবং মেরিস্টিক বৈশিষ্ট্য একদম এখনই তুমি একদম মেমোরাইজ করে নাও। এটা হলো মরফোমেট্রিক, এটা হলো কি মেরিস্টিক। সো মরফোমেট্রিক কোনটা, যেটা শুধুমাত্র পরিমাপ করা যায় সেটা হলো কি মরফোমেট্রিক, আর যেটাকে গণনা করা যায় সেটা হলো মেরিস্টিক। সো এটা বোঝানোর জন্য তোমাদের একটা কোনো কিছুতে একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো, ধরো একটা মাছ, একটা ফিশ মনে করো, এটা এরকম করে ফিশ আঁকাইতাম, একটা মাছ মনে করো, এই যে তার ফিন এগুলো পাখনা, হ্যাঁ, বল দিয়ে দিলাম আর কি, এই পাখনা, এই পাখনা, ঠিক আছে। সো এরকম আর কি। সো এখন এই মাছটা, এই মাছটাকে দিয়েই চিন্তা করো আর কি, যে এইটা দেখেই বুঝবা যে আসলে মরফোমেট্রিক কি আর মেরিস্টিক কি, এটা দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। তো দেখো, আচ্ছা মরফোমেট্রিকটা কি, তো যদি বলি এই মাছটা কয়টা, কয় কলম, কতটুকুন লম্বা, এই যে এইটুকুন থেকে শুরু করলাম, এই এইটুকু কতটুকুন লম্বা, ধরো আমার এক হাতের সমান, ধরো আমার এক হাত, হ্যাঁ এরকম এক হাত, এক হাত। তাহলে এই যে মাপ করলাম না, মাপঝোঁক করলাম না, সেটা হলো কি মরফোমেট্রিক, মাপ নেওয়াটা হলো কি মরফোমেট্রিক, ঠিক আছে। আর গণনা, ধরো মনে করে কতগুলো, এই লাইনে কতগুলো আইস আছে তার, দেখো এক, এই যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এই লাইনে সাতটা কি আছে আইস আছে আর কি। এই এই যে গণনা করলাম আইসগুলো, সেগুলো কি তার হলো মেরিস্টিক বৈশিষ্ট্য। বুঝতে পারছো কেন, বুঝতে পারলে কমেন্টস করে জানাও। মরফোমেট্রিক এবং মেরিস্টিকের মধ্যে পার্থক্য বুঝতে পারছো কেন। মরফোমেট্রিক হলো শুধুমাত্র মাপঝোঁক করা, অর্থাৎ দৈর্ঘ্য কত, প্রস্থ কত, হ্যাঁ ধরো যে মাপঝোঁক মরফোমেট্রিক, এইখান থেকে এখানে দৈর্ঘ্য কত, হ্যাঁ এই মাছটার পুরো দৈর্ঘ্য কত, কত মিটার বা কত সেন্টিমিটার সেটা, বা প্রস্থ কত, এখান থেকে এখানে কতটুকুন প্রস্থ, মাথার দৈর্ঘ্য কত, মাথার প্রস্থ কত, এটা।
এইগুলো যে মাপঝোঁক করলাম দৈর্ঘ্য প্রস্থ, এগুলোকে যে আমরা করব সেগুলো কি মরফোমেট্রিক বৈশিষ্ট্য। আর আমরা কি করলাম, যখন হলো যে গণনা করলাম যে কয়টা আইস আছে এই লাইনে বা কয়টা পাখনা আছে, দেখো বা পাখনায় কয়টা কি আছে, রে আছে, হ্যাঁ রশ্মি আছে। ধরো পাখনায় রশ্মি আছে এই একটা রশ্মি, দুইটা রশ্মি, তিনটা রশ্মি, চারটা রশ্মি, তাহলে চারটা রশ্মি আছে, তাহলে এটা গুনলাম না, কয়টা রশ্মি গুনলাম, চারটা রশ্মি গুনলাম। তো এই যে গুণাগুনি করলাম সেগুলো কি মেরিস্টিক বৈশিষ্ট্য বা গণনাযোগ্য বৈশিষ্ট্য। আশা করি সকলে বুঝতে পারছো। ওকে ওকে, নসিব আছে আমাদের সাথে, আশা করি সকলে বুঝতে পারছো। তো এখন যেমন এক্সাম্পল দিয়ে বলছে যে ধরো যে আহ, আহ, একটা হলো রুই মাছ, ধরো লেবিও, একটা মনে হয় কাতল মাছ মনে করো। তো এই রুই মাছের মাথা কতটুকু চওড়া হবে আর কাতল মাছের মাথা কতটুকু চওড়া হবে, সেটা আমরা পরিমাপ করলাম। এই যে পরিমাপটা হলো সেটার কি মরফোমেট্রিক বৈশিষ্ট্য হবে। আচ্ছা, আর ধরো রুই মাছের পাখনাতে কয়টা এরকম ফিন আছে, রশ্মি আছে, রুই মাছের পাখনাতে কতগুলো রশ্মি আছে সেগুলো, আর কাতল মাছের পাখনাতে কতগুলো রশ্মি আছে, হ্যাঁ এগুলো গুনলাম আর কি। ধরো রুই মাছের পাখনাতে রশ্মি আছে হলো কথার কথা 14টা মনে করো, আর কাতল মাছের মনে করো আছে হলো 12টা। তাহলে এই যে গুনলাম যে পাখনায় রশ্মি কয়টা গুনলাম, এই গুণাগুলো হলো তোমার হলো মেরিস্টিক বৈশিষ্ট্য। আশা করি সকলে বুঝতে পারছো। ওকে, এখন যে প্রশ্নটা তোমাদের মূলত এসে থাকে এখান থেকে সেটা হলো যে মরফোমেট্রিক এবং মেরিস্টিকের মধ্যে পার্থক্য। ওকে মরফোমেট্রিক এবং মেরিস্টিকের মধ্যে পার্থক্য। মরফো, আচ্ছা একদম ডিরেক্ট আমি লিখে ফেলতেছি এটা এভাবে, একদম ছক করে আর কি লিখে দিই। এটা হলো পার্থক্যের বিষয়, এর বিষয়, এটা হলো মরফোমেট্রিক, আর হলো কি মেরিস্টিক। ওকে, তাহলে এই হলো পার্থক্যের বিষয়। প্রথমে আমরা কি পার্থক্য, প্রথমে সংজ্ঞা দেবো আর কি। প্রথমে কি দেবো, সংজ্ঞা, 1 নম্বর সংজ্ঞা। তো এটা মরফোমেট্রিক কি, যখন জীবের দেহের কোনো অংশের মাপঝোঁক করা হবে, মাপঝোঁক, মাপঝোঁকের মধ্যে কি আসবে, দৈর্ঘ্য প্রস্থ, এই জিনিসগুলো যখন আসবে তখন সেটাকে আমরা বলবো কি মরফোমেট্রিক বৈশিষ্ট্য আর কি। ওকে, আর মেরিস্টিক বৈশিষ্ট্য জীবের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, ধরো কোনো অঙ্গ, অঙ্গ বা উপাঙ্গ, অঙ্গাণু, অঙ্গ বা অঙ্গাণু, এগুলি কি করবে, গণনা করবে। গণনা, যদি গণনা করা হয় তখন সেটা হবে কি, তখন আমরা কি মেরিস্টিক বৈশিষ্ট্য বলবো। তো তাহলে এটা শেষ হয়ে গেল 1 নম্বর, তাহলে সংজ্ঞা শেষ হয়ে গেল। সংজ্ঞা আমরা কি বলবো, যে মরফোমেট্রিক হলে কি জাস্ট মাপঝোঁক করা নিয়ে যেটা করা হয় সেটা হলো কি, অর্থাৎ জীবের মাপঝোঁক করা বিষয়ে যেটা থাকে যে প্রক্রিয়া সেটা হলো কি মরফোমেট্রিক প্রক্রিয়া। আর মেরিস্টিক প্রক্রিয়া কোনটা, জীবের অঙ্গ বা অঙ্গাণু কতগুলো আছে সেটা গণনা করার প্রক্রিয়ার নাম হলো কি মেরিস্টিক। ঠিক আছে, এটা 1 গেল। 2 নম্বর হলো পরিমাপ ও গণনা। 2 হলো কি পরিমাপ বা গণনা। 2 পরিমাপ বা গণনা, পরিমাপ বা গণনা। ঠিক আছে, এদের ক্ষেত্রে কি করা যায়, পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়, আর এদের ক্ষেত্রে কি গণনা করা যায়, গণনা করা যায়, গণনা করা যায়। তাহলে দেখলাম আমরা যে মরফোমেট্রিকদের হলো কি পরিমাপ করা যায়, আর মেরিস্টিকের হলো কি করা যায়, গণনা করা যায়। ওকে, তো বুঝতে পারতেছো কিনা, না বুঝলে অবশ্যই কমেন্টস করে জানাবা। ওকে, ভেরি গুড। পরিমাপ করা যায় আর হলো গণনা করা যায়। ওকে, এবার এসো তারপরে অংশ চলে যাচ্ছে আমরা যে ব্যবহার, কোথায় কোথায় ব্যবহার করি আমরা। দেখো কোথায় ব্যবহার করি, ব্যবহার, এটা ব্যবহার করা হয় গবেষণায়, গবেষণায় ও শ্রেণীবিন্যাস।
গবেষণায় ও শ্রেণীবিন্যাসে এটা ব্যবহার করা হয়। মরফোমেট্রিকটা কি করা হয়? গবেষণা এবং শ্রেণীবিন্যাসে কি করা হয়? ব্যবহার করা হয়। আর এটা কি করা হয়? শ্রেণীগত অবস্থান, অর্থাৎ মেরিস্টেমের ক্ষেত্রে কি শ্রেণীগত অবস্থান, তারপরে বয়স প্রভৃতি নির্ণয় কি হয়? হ্যাঁ, ব্যবহার করা হয়। হ্যাঁ, কোন শ্রেণীতে অবস্থান করতেছে এবং তার বয়স কত সেগুলি বের করার জন্য কি হয়? এই মেরিস্টিক পদ্ধতি কি হয়? ব্যবহার করা হয়। তো এই হলো 3টা গেল। আরো আরো দুইটা, আরেকটা সংজ্ঞা আমরা দেবো আর কি, আরেকটা সংজ্ঞা দেবো আর কি। সো আমরা কি কি এটা একটু রিভিউ করে নিই। সংজ্ঞা আমরা কি বলছি? শুধু মাপঝোঁক নিয়ে যে কথাগুলো বলা হয় সেগুলো কি মরফোমেট্রিক। আর শুধুমাত্র অঙ্গ বা অঙ্গাণুর কি শুধুমাত্র গণনা যদি করা হয় তাহলে সেই প্রক্রিয়া হলো কি মেরিস্টিক প্রক্রিয়া। ওকে, 2 নম্বর হলো কি এই ক্ষেত্রে শুধু পরিমাপ করা যায়, ওদের ক্ষেত্রে কি গণনা করা যায়। 3 নম্বর হচ্ছে যে ব্যবহার, এটা গবেষণাগার এবং শ্রেণীবিন্যাসে ব্যবহৃত হয়, ওটা কি শ্রেণীগত অবস্থান ও বয়স নির্ণয় কি হয়? ব্যবহার করে। আর 4 নম্বর 4 নম্বর 4 নম্বর কি করা হয়? দেহের মোট দৈর্ঘ্য পরিমাপ করা যায়। ঠিক আছে, মানে 4 নম্বর হলো তোমার হলো বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য থাকে এখানে? বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য 4 নম্বর হলো বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলো কি কি আমরা একটু দেখে নিই এখানে। 4 নম্বরের বৈশিষ্ট্যগুলো কি কি? এক হলো ওকে, তাহলে দেহের সম্পূর্ণ দেহ, ধরো একটা মাছ আছে, এই যে পুরো একটা মাছ, এই মাছের সম্পূর্ণ দেহের দৈর্ঘ্য কত, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত পুরো দেহের দৈর্ঘ্য কত সেটা বের করা যায়। ঠিক আছে, তারপরে স্ট্যান্ডার্ড লেন্থ অর্থাৎ আদর্শ দৈর্ঘ্য কত সেটা বের করা যায় আর কি। তারপরে এই মস্তকের দৈর্ঘ্য, মানে মাথাটা ধরো যে একটা নির্দিষ্ট পরিমাণ রিজনেতে থাকে, তাই না? অংশ পর্যন্ত থাকে এই মাথা, যে এই মস্তকের দৈর্ঘ্যটা কত, মাথার দৈর্ঘ্যটা কত সেটা নির্ণয় করা যায়। চোখের ব্যাস, হ্যাঁ, আই অরবিট, এই চোখটা যে এখানে আছে তার ব্যাসটা কত সেটা নির্ণয় করা যায়। ঠিক আছে, এটার মধ্যে এটা নির্ণয় করা যায়। আরো কি করা যায়? পাখনার দৈর্ঘ্য, ধরো এখানে একটা পাখনা আছে, এখানে ধরো একটা পাখনা, ধরো পৃষ্ঠীয় পাখনা, এটা এই পাখনা দৈর্ঘ্য কত, সেই পাখনার দৈর্ঘ্য বা এই যে এখানে কি পুচ্ছ পাখনা আছে, এই পাখনার দৈর্ঘ্য কত, ধরো এখান থেকে এখানে এইটুকুন দৈর্ঘ্য, সেগুলো এটার মাধ্যমে কি হয়? নির্ণয় করা হয়ে থাকে। তাহলে কি কি নির্ণয় করা থাকে? মোট পুরো দৈর্ঘ্য, মাছের পুরো দৈর্ঘ্য নির্ণয় করা হয়। তারপরে মাথার দৈর্ঘ্য কত, তারপরে কোথায় তোমার হলো যে চোখের ব্যাস কত সেটা নির্ণয় করা হয়। তারপরে কি পাখনাগুলো আছে, সেই পাখনার যে দৈর্ঘ্য সেগুলো কি করা হয়? নির্ণয় করা হয়ে থাকে এই মরফোমেট্রিকের মাধ্যমে। আর মেরিস্টিকের মাধ্যমে কি করা হয়? হ্যাঁ, প্রথম হলো ব্রাঙ্কিওস্টিগাল রশ্মির সংখ্যা। সো ব্রাঙ্কিওস্টিগাল রশ্মি কি সেটা একটু বোঝার চেষ্টা করো। ধরো এই যেখানে মাছ আঁকানো আছে, মাছের যে নিচের দিকে চলে, তোমরা দেখবে মাছটার চলটাকে যেরকম ধরা হয়, দেখবে যে ছোট ছোট অনেকগুলো মানে ভাগ, মানে থুতনি যে আমরা বলি আর কি। সো থুতনিতে দেখবে অনেকগুলো মানে এরকম চাকতি অংশ থাকে। ধরো আমি এরকম দেখাই, ধরো দেখবে যে এরকম 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 এই থুতনির সাথে এই যে অংশগুলো দেখা যায়। তো এগুলিকে বলা হয় ব্রাঙ্কিওস্টেগাল রশ্মি। সো এই ব্রাঙ্কিওস্টেগাল রশ্মির সংখ্যা কয়টা সেটা গণনা করা যায়। তারপরে কি করা যায়? আহ, এই যে পাখনা রশ্মির, এই যে পাখনাতে কতগুলো রশ্মি আছে, হ্যাঁ, পাখনাতে কতগুলো রশ্মি আছে, ধরো এই একটা পাখনা, এখানে যে একটা রশ্মি, দুইটা রশ্মি, তিনটা রশ্মি, চারটা রশ্মি, পাঁচটা, ছয়টা, সাতটা, এই যে রশ্মিগুলো আছে সেগুলো কি করা যায়? গণনা করা যায়। ঠিক আছে, আর কি আইসের সংখ্যা, ধরো এখানে আইস আছে কয়টা, ধরো এখান দিয়ে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই 6টা আইস আছে এক লাইনে, সেগুলো কি করা যায়? গণনা করা যায়। আরো কি করা যায়? পালক সংখ্যা, পালক, পালক কাদের ক্ষেত্রে? এটা তো মাছ এক্সাম্পল দিয়েছি, ধরো পাখির ক্ষেত্রে যদি হয় তাহলে কি পাখির কয়টা পালক আছে সেটা গণনা করা যায় এই কিসের মাধ্যমে? এই মেরিস্টিকের মাধ্যমে নির্ণয় করা যায়। তো এই হলো মোটামুটি আমাদের মরফোমেট্রিক এবং মেরিস্টিকের মধ্যে পার্থক্য। যদি কারো কোনো সমস্যা থাকে একটু কমেন্টস করে জানাও, আমি একটু সময় দিচ্ছি তোমাদের। ওকে, শরীফুল চলে আসছো, কই ছিলে এতক্ষণ? হ্যাঁ, শরীফুল, প্রিয় শরীফুল চলে আসছে। ওকে, কারো কোনো কমেন্টস থাকলে বলো। আচ্ছা, ব্যস্ত থাকেন জানা, আচ্ছা সমস্যা নেই, পরে
শরীফুল বলছো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ততার কারণে আজ জয়েন করতে দেরি হয়ে গেল, সমস্যা নেই, পরে ক্লাস দেখে নিও। ওকে, এখন বলো এটা বুঝতে পারছো কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা? আহ, বলছে, আয়েশা বলছে, সেটা হলো যে স্যার 3 নম্বর পার্থক্যে শ্রেণীবিন্যাস ও শ্রেণীগত অবস্থান দুটি কি ভিন্ন জিনিস? এটা বুঝতে পারিনি। হ্যাঁ, আহ, কিছুটা কোয়াইট সিমিলার বাট কিছুটা ভিন্নতা আছে। শ্রেণীবিন্যাস হলো যে একদম আহ, আহ, একদম ফাইলাম থেকে স্পেসিস পর্যন্ত পুরো জিনিসটাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সাজিয়ে যদি যায় সেটা বলে শ্রেণীবিন্যাস বলা হবে। আর শ্রেণীগত অবস্থান ডিরেক্টলি জাস্ট পূর্বে যে ধরো যদি বলি কোন ক্লাসের আন্ডারে পড়তেছে তাহলে অমুক ক্লাসে, তাহলে সেটা যদি বলি, হ্যাঁ সেটা হলো শ্রেণীগত অবস্থান আর কি। এই হলো দুটোর মধ্যে পার্থক্য, কোয়াইট সিমিলার বাট একটু একটা হলে স্পেসিফিক করতেছে, একটা হলো পুরো ডিটেলস বর্ণনা করতেছে, এই হলো বিষয় আর কি। তো যাই হোক, এই হলো অবস্থা। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্টস করে জানাও। যদি কোনো সমস্যা না থাকে, আর একটা পার্থক্য আছে, ওই পার্থক্যটা পড়িয়ে দিয়ে আজকে আমরা এই ক্লাসে শেষ করবো এবং হলে পুরো চ্যাপ্টারও শেষ করে দেবো ইনশাল্লাহ। এবং এই শীটটা আজকে তোমাদেরকে আমি একটু পরে রেডি করে তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, বুঝতে পারছো? তো চলো যাই, আমরা পরের অংশ চলে যাচ্ছি তাহলে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হলো ফ্লাজেলা এবং সিলিয়ার মধ্যে পার্থক্য। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই চ্যাপ্টারের সাথে পুরোপুরি প্রাসঙ্গিক না, বাট কিছুটা প্রাসঙ্গিক আছে, এই জন্য আমি আগেই বলে দিচ্ছি। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিবিআই, বিবিআই, সিলে এবং ফ্লাজেলার মধ্যে পার্থক্য বলা আসলো। সিলে এবং ফ্লাজেলার মধ্যে পার্থক্য। ওকে, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু খুবই এসে থাকে আর কি, সিলি এবং ফ্লাজেলার মধ্যে পার্থক্য। ওকে, তো আসো আমরা এগোই একটু সামনের দিকে। প্রথমে সংজ্ঞা দিই আমরা যে সিলে কি। সিলে হলো এক ধরনের চলনাঙ্গ আর কি, যেটা প্রাণীর চলনে কি করে সাহায্য করে আর কি। ওকে, সিলে কি চলনাঙ্গ, এটা কি করে প্রাণীর চলনে কি করে সাহায্য করে। ধরো আমি যেখানে একটা চিত্র আঁকাই, ধরো একটা ব্যাকটেরিয়ার চিত্র আঁকালাম, এটা একটা ব্যাকটেরিয়া। ওকে, তো এই ব্যাকটেরিয়া ধরো এখান থেকে এই যে লম্বা একটা অংশ, এই একটা লম্বা অংশ, এই যে দুটো লম্বা লম্বা অংশ দেখতে পাচ্ছ না, এই দুটো লম্বা অংশ হলো তোমার হলো কি এক একটা ফ্লাজেলা। একটা কি ফ্লাজেলা। ওকে, তাহলে ফ্লাজেলা কি, আমরা বললাম যে যে প্রাণীর চলনাঙ্গ, ফ্লাজেলা হলো প্রাণীর চলনাঙ্গ। ওকে, যা প্রাণী কি করে চলনে, বিশেষ এক ধরনের অঙ্গ যা চলতে কি করে প্রাণীকে সাহায্য করে থাকে আর কি। ওকে, তাহলে এটা চলনাঙ্গ এখানে দেখতে পাচ্ছ। আর সিলিয়া কি, সিলিয়া হলো সংবেদী অঙ্গ। সংবেদী অঙ্গ কি, ধরো মানে আমাদের হাতে যদি কেউ টাচ করে তাহলে আমি বুঝে যায়, তাহলে এগুলো এই অঙ্গগুলো কিন্তু সংবেদী অবশ্যই, নিঃসন্দেহে। বা এরকম কোনো জায়গা আছে যেগুলো খুব সংবেদনশীল, যেমন ধরো আমাদের নাকে যদি কোনো একটা ধুলা ঢোকে, ধুলাবালি ঢোকে, সাথে সাথে কিন্তু আমরা হাঁচি দিয়ে ফেলি আর কি। তো এটা খুবই সংবেদনশীল জায়গা আর কি, তার মানে সংবেদে। তো নাকের যে ছোট ছোট লোমগুলো আছে নাকের মধ্যে, বা আমাদের শ্বাসনালীর মাঝখানে যে ছোট ছোট লোমের মতো অংশ আছে, ওইগুলিকে আমরা মূলত কি বলি, সিলিয়া। ধরো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখি, ব্যাকটেরিয়ার গায়ে ধরো আমরা একটু এই কালি দিয়ে দিই, এই যে ছোট ছোট যেগুলো দেখাচ্ছে আর কি, এগুলো সিলিয়া মনে করো, বুঝছো? এগুলো হলো সংবেদী অঙ্গ, এগুলো কি সিলিয়া। আশা করি বুঝতে পারতেছো আর কি। সো এই যে গায়ে যে ছোট ছোট অংশগুলো দেখতে পাচ্ছ না, সেগুলো হলো সিলিয়া। তাহলে সিলিয়া হলো সংবেদী অঙ্গ। তাহলে 1 নম্বর কি শিখলাম, যে ফ্লাজেলা হলো চলনাঙ্গ আর সিলিয়া হলো কি সংবেদী অঙ্গ। আবার বলতেছি, ফ্লাজেলা হলো কি সংবেদী অঙ্গ, আর সিলিয়া হলো কি চলন অঙ্গ। আশা করি বুঝতে পারছো আর কি। এটা 2 নম্বর। আকার দেখো, এখানে দেখেই বুঝতে পারতেছো আকারে কে বড়, ফ্লাজেলা বড় না সিলিয়া বড়? কমেন্টস করে জানাও দেখি, ফ্লাজেলা বড় নাকি সিলিয়া বড়? হুম, ফ্লাজেলা বড় নাকি সিলিয়া বড়, একটু কমেন্টস করে জানাও। তুমি দেখে দেখে বলো আর কি, এখানে দেখে কোনটা মনে হচ্ছে যে এখানে কোনটা, ফ্লাজেলা বড় নাকি সিলিয়া বড়? দেখো তো, চিত্র দেখে কি মনে হচ্ছে, ফ্লাজেলা বড় নাকি সিলিয়া বড়? ফ্লাজেলা বড় নাকি সিলিয়া বড়? নিঃসন্দেহে
ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তাহলে আকার আকৃতি নিয়ে কিন্তু আমরা কথা বললাম যে ফ্লাজেলা কি হবে আকারে অনেক বড়। দেখো এখান থেকে এখানে এত দূর চলে গেছে, এটা এত দূর চলে গেছে, এই দুইটা হলো তোমার হলো ফ্লাজেলা। আর এই ছোট ছোট গুলো গায়ে যেগুলো আছে সেগুলো হলো কি সিলিয়া। ওকে, এই তো। হ্যাঁ, আশা কমেন্ট করছে সিলিয়া বড়, রিয়া কমেন্টস করছে সিলিয়া বড়। না না, সরি সরি, ফ্লাজেলা বড়। হ্যাঁ, তারপরে জান্নাত বলতেছো ফ্লাজেলা বড়, ভেরি গুড। শরীফুল বলতেছো ফ্লাজেলা বড় 100 থেকে 150 মাইক্রন হয়ে থাকে, ভেরি গুড, ভেরি গুড। তো এগুলো কিন্তু বড়, হ্যাঁ নিঃসন্দেহে বড় আর কি। এবার আসো আকার গেল, তাহলে সংজ্ঞা গেল, একটা হলো চলনাঙ্গ, একটা হলো সংবেদী অঙ্গ। তারপর বললাম আকার, বললাম একটা হলো কি মানে ফ্লাজেলা হলো বড় আর সিলিয়া হলো কি ছোট। আবার সে 3 নাম্বার কাজ, কাজ। তো বুঝতেই পারতেছো চলনাঙ্গর কাজটা কি হবে, চলনে সাহায্য করবে। ব্যাকটেরিয়া এদিক থেকে এদিকে এরকম করে যাবে, ঠিক আছে, এরকম করে দেখে, হ্যাঁ এদিক থেকে দিকে এরকম করে আসতেছে, এরকম করে যাইতেছে, হ্যাঁ। এই যে এই কার কার মাধ্যমে দিয়ে যাবে, এই হলো ফ্লাজেলার মাধ্যমে সে এরকম করে চলতে চলতে থাকবে, হ্যাঁ এরকম করে যেতে থাকবে। ওকে, ওকে, ওকে। তাহলে অবশ্যই কি হবে, ফ্লাজেলা চলাচলে কি করে ভূমিকা রাখে, প্রাণীর চলাচলে কি করবে ভূমিকা রাখবে। আর সিলিয়া কি করবে সংবেদন সংগ্রহ কি করবে ভূমিকা রাখবে। সে সংবেদিতে সে সংবেদন সংগ্রহ করবে, কি সংবেদন সংগ্রহ কি রাখবে ভূমিকা রাখবে। তাহলে এটা শেষ হয়ে গেল। তাহলে সংজ্ঞা গেল, তারপরে আকার গেল, কাজ গেল, এবার সে ধরন, ধরন। তো ফ্লাজেলা দুই ধরনের হতে পারে, একটা মসৃণ একটা হলো অমসৃণ। ফ্লাজেলা কয়রকম দুই ধরনের হয়ে থাকে, একটা মসৃণ একটা হলো অমসৃণ। ফ্লাজেলা দুই ধরনের হয়ে থাকে, একটা হলো মসৃণ একটা হলো অমসৃণ। ফ্লাজেলা কয় ধরনের হয়ে থাকে দুই ধরনের থেকে, একটা হলো মসৃণ একটা অমসৃণ। আর সিলের ক্ষেত্রে কিন্তু সেটা না, সিলের মাত্র শুধুমাত্র কি হয় মসৃণ হয়ে থাকে আর কি। তাহলে বললাম ফ্লাজেলা হয় মসৃণ হতে পারে আবার অমসৃণ হতে পারে, কিন্তু সিলিয়া কি হতে পারে সবসময় কি হবে মসৃণ হয়ে থাকবে আর কি। সেই হলো 4 গেল। ওসব 5 নাম্বার সঞ্চালন, সঞ্চালন। সো ফ্লাজেলার কাজটা কি সে সব দিকে সঞ্চালন করতে পারে। ফ্লাজেলা সব দিকে এরকমও করতে পারতেছে, এরকম আবার এরকমই করতে পারতেছে, হ্যাঁ, আবার এরকমও করতে পারতেছে। তো সে সব দিকে সঞ্চালন করতেছে। কিন্তু সিলের ভাষায় কিন্তু সেটা ভিন্ন, সে শুধু একটা দিকে কি হয় সঞ্চালন, এটা নির্দিষ্ট দিকে কি হতে পারে সঞ্চালন করতে পারে আর কি। সো এই হলো মোটামুটি তোমাদের আর কি প্লাজা এবং সিলিয়ারের মধ্যে পার্থক্য। যদি এইভাবে আসে ঠিক এইভাবে তোমরা পরীক্ষা খাতায় ঠিক এইভাবেই তোমরা অ্যান্সার করবে আর কি। এভাবে অ্যান্সার যদি কেউ করো মোটামুটি 5টা পয়েন্ট দাও, 4 মার্কের জন্য 5টা পয়েন্ট যদি দাও তাহলে তুমি 4 মার্কসই পেয়ে যাবে ইনশাল্লাহ, এবং কোনো মার্কস কাটবে না এখান থেকে। ওকে, সো এই হলো মোটামুটি। সো তাহলে আমরা এইটাকে একটু ফ্লাজেলা এবং সিলিয়ার মধ্যে যে পার্থক্য সেটাকে একটু আরেকবার হাইলাইট করি আর কি। সো কি কি শিখেছি আমরা, 1 নম্বর শিখলাম যে সংজ্ঞা। সংজ্ঞা আমরা কি বললাম যে ফ্লাজেলা কি হয় চলনাঙ্গ আর সিলিয়া হলো কি সংবেদী অঙ্গ। হ্যাঁ, তাদেরকে আমরা অর্থাৎ প্রাণীর দেহে যে চলনাঙ্গ থাকে তাকে বলা হয় কি ফ্লাজেলা, আর প্রাণীর দেহে যে সংবেদী অঙ্গ থাকে তার নাম হলো কি সিলিয়া। 1 নম্বর। 2 নম্বর আমরা কি বললাম যে আকার। 2 নম্বর বললাম যে ফ্লাজেলা আকারে কি হয় বড় হয়ে থাকে, সিলিয়া আকারে কি হয়ে থাকে ছোট হয়ে থাকে। 3 নম্বর আমরা কি বললাম যে কাজটা কি, ফ্লাজেলার কাজ হলো প্রাণী চলাচলে ভূমিকা রাখে, আর সিলিয়ার কাজ হলো প্রাণী সংবেদন সংগ্রহ কি রাখে ভূমিকা রাখে। অবশ্য 4 নম্বর ধরনটা কেমন, ফ্লাজেলা 2 রকম হয়, একটা হলো মসৃণ একটা হলো অমসৃণ। আর সিলিয়া কয়রকম হয় একরকম হয়, শুধুমাত্র কি মসৃণ। এবং সবার শেষে যেটা বললাম সেটা হলো যে সঞ্চালন, মানে ফ্লাজেলা এবং সিলিয়া কোন দিকে সঞ্চালিত হয়। ফ্লাজেলার বেলা কি হতে পারে সে যে কোনো দিকে কি হতে পারে সঞ্চালিত হতে পারে, কিন্তু সিলে শুধুমাত্র একদিকে সঞ্চালিত হতে পারে। সো এই হলো মোটামুটি আজকের ক্লাস। সো এবং এই চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেল আর কি। প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি এটা শেষ হয়ে গেল। আমরা তৃতীয় অধ্যায় মূলত এটা। সো আমরা এরপরে পরবর্তী কোনো অধ্যায় নিয়ে আমরা শুরু করে দেবো, সিরিয়ালে যাওয়ার চেষ্টা করবো আর কি। এবং আমরা কিন্তু এইভাবে পড়বো, ধরো যে আমরা এখন পড়তেছি প্রাণীবিজ্ঞান পরিচিতি আর কি। তো প্রাণীবিজ্ঞান পরিচিতিতে আমরা হলো ধরো 3-4টা অধ্যায় শেষ করার পরে তখন আমরা কিন্তু অন্য কোর্সের 3-4টা অধ্যায় শেষ করে দেবো। এরকম করে আমরা 3-4টা করে অধ্যায়, ধরো 4টা করে অধ্যায় শেষ করলাম আর কি। শেষ করতে করতে এভাবে সিরিয়ালে আবার এখানে আসবে, সেভাবে গেলে তোমাদের জন্য সুবিধা হবে কি, তোমাদের বিভিন্ন পরীক্ষা আছে সেগুলোতে তাহলে সবগুলো সাবজেক্ট তোমাদের টাচে থাকবে আর কি, এবং পড়ার মধ্যে থাকবে। এবং আমরা যত সম্ভব আর কি অনেক বেশি বেশি ক্লাস নেওয়ার চেষ্টা করবো আর কি। এবং আস্তে আস্তে আমাদের স্পিডও বাড়াতে থাকবে আর কি। আস্তে আস্তে তোমরা ইউজ টু হয়ে যাবা, তাহলে আমরা আরো দ্রুত পড়াতে পারবো। সো এইভাবে আমরা আমাদের কোর্সকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। সো এই হলো ব্যাপার। তো সকলে বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও, কারো কোনো সমস্যা আছে কিনা। আমরা খুব তাড়াতাড়ি এখন বিদায় নিয়ে নেবো ক্লাস থেকে। আশা করি সকলে বুঝতে পারছো।
জান্নাত বলেছে স্যার ফ্লাজেলা আর সিলিয়ার চলনের পার্থক্য আছে, এটা একটু বুঝিয়ে দেন। আম, জান্নাত, সিলিয়া বেসিক্যালি চলনে কোনো কাজ করে না তারা। সিলিয়া শুধুমাত্র কি করতে পারে, তারা হলো সংবেদন সংগ্রহে কি করে সাহায্য করে আর কি। সংবেদন কি? সংবেদনটা হচ্ছে তোমার হাতে তোমার মশা কামড় দিছে আর কি, তুমি বুঝে গেলে তোমার হাতে মশা কামড় দিছে, এই যে সংবেদন পাইলে তুমি, সেটা হলো সংবেদন আর কি। অর্থাৎ সিলিয়াতে কোনো কিছু এর সাথে সংস্পর্শ হলে ওই প্রাণী বুঝে যায় যে কোনো কিছুর সাথে তার টাচ লাগছে আর কি। এটাই হলো মূল বিষয় আর কি, হ্যাঁ। আর ফ্লাজেলা তো ফ্লাজেলাই, সে হলো ডিরেক্ট শুধু চলনেই, শুধু চলতেই সাহায্য করবে, আর অন্য কোনো কাজ সে করে না। ওকে, এই হলো বিষয়। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারে থাকি সেটাও একটু কমেন্টস করে জানাও। শরীফ প্রফেসর বুঝতে পারছে স্যার, ভেরি গুড। শিমুল আলী বলছো স্যার পরবর্তীকের পরে, হ্যাঁ পরের অধ্যায় পড়ানোর সম্ভাবনা আছে আর কি। ঠিক আছে। তারপরে নসিব বলছে স্যার দ্বিতীয় ইন কোর্সের জন্য কি প্রিপারেশন নেবো? 23-এর প্রশ্ন, হ্যাঁ 23-এর প্রশ্ন পড়তে থাকো তোমরা। 23-এর প্রশ্ন থেকেই সাধারণত প্রশ্ন হওয়ার কথা। ওকে, 23-এর প্রশ্ন থেকে পেয়ে যাবো ইনশাল্লাহ। ওগুলো পড়তে থাকো, আর আমরা তো এইভাবে তো পড়ে যাচ্ছি আর কি। এইভাবে পড়ে গেলে তো আমাদের বেসিকের কোনো ঘাটতিই থাকবে না একদম। প্রতিটা অধ্যায়ে আমরা ডিপলি পড়ে যাচ্ছি আর কি, কোনো ঘাটতি থাকবে না। ওকে, জান্নাত কমেন্টস করে জানাও তুমি আমার মানে বুঝতে পারছো কিনা উত্তরটা, যে সিলিয়া শুধুমাত্র সংবেদনে কাজ করে, চলনের ভূমিকা রাখে না। ওকে, তো জান্নাত কমেন্টস করছে যে স্যার বুঝতে পারছি। সো এই হলো বিষয়। তো সকলে ভালো থাকো, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ হতে যাচ্ছে আর কি। সকলে ভালো থেকো। আগামীকাল চেষ্টা করবো ইনশাল্লাহ ক্লাস নেওয়ার জন্য। আগামীকাল কি বার? মঙ্গলবার না? হ্যাঁ, আজকে চেষ্টা করবো। যদি কোনো কারণে খুব টায়ার্ডনেস লাগে তাহলে বুধবারে নেবো, সমস্যা নেই। তো জানাবো আর কি ইনশাল্লাহ। তো যাই হোক, সকলে ভালো থেকো, সকলে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।